ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। গুলি খাইছে একটা। আজকের ভিডিওতে আমরা জানবো সেই 10 জন নেতা ও সাহসী সৈনিকদের কথা যারা মৃত্যুর পরেও অমর হয়ে আজীবন বেঁচে থাকবে লাখো কোটি মানুষের হৃদয়ে। হ্যাঁ, তাদের মধ্যে কেউ কেউ দেশের জন্য স্বেচ্ছায় নিজের প্রাণ উৎসর্গ করেছে, আবার কারো প্রাণ কেড়ে নিয়েছে দেশের শত্রুরা। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। গাইস, ভিডিওর শুরুতেই রয়েছে বাংলাদেশের একজন সাহসী যোদ্ধা শরীফ ওসমান হাদি। আস্তে আস্তে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। শরীফ ওসমান হাদি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক, পাশাপাশি ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা। মূলত তার স্পষ্টভাষী ও ভারত বিরোধী অবস্থানের কারণে তিনি বাংলাদেশে একজন সাহসী নেতা হিসেবে পরিচিত ছিলেন। এছাড়াও তিনি আসন্ন নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু গত শুক্রবার নির্বাচনী প্রচারণায় বের হলে মোটর সাইকেলে করে আসা 2 অজ্ঞাত ব্যক্তি তাকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু দুঃখজনকভাবে সিঙ্গাপুর থেকে তিনি আর জীবিত ফিরে আসতে পারেননি। দেশে ফিরেছেন কাফিনবন্দি লাশ হয়ে। তার মৃত্যুতে বাংলাদেশ হারালো এক সাহসী কণ্ঠ। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল। আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে শহীদি মর্যাদা দান করেন। আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারিনি। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। তো যেটা ব্যাপার ভাইয়া, তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। এরপর রয়েছে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হওয়া আরেক দেশপ্রেমিক আবু সাইদ। গুলি খাইছে একটা। দেশের জন্য তিনি তার নিজের জীবনটাকেই উৎসর্গ করলেন। পুলিশের গুলির সামনে তার বুক পেতে বুকে বুলেট নিয়ে শেষ পর্যন্ত এই পৃথিবীর মায়া ত্যাগ করলেন। তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। আন্দোলন চলাকালীন 16 জুলাই পুলিশ তিনি শহীদ হন। আবু সাইদ ছিলেন এই আন্দোলনের প্রথম শহীদ, যার আত্মত্যাগ আন্দোলনকে নতুন মোড় দেয়। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার এই আত্মত্যাগের ঋণ জাতি কখনো ভুলবে না। আমার ভাইয়ের এত মেধা ভাই, আমার ভাই 5-এ বৃত্তি পাচ্ছে, আমার ভাই 8-এ পাচ্ছে, আমার ভাই মেট্রিকে পাচ্ছে, ইন্টারে রংপুর, আমার ভাই রোকেয়া ভার্সিটি ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই। এরপর রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক শহীদ মীর মুগ্ধ। আন্দোলনের সময় তিনি ডেকে ডেকে শিক্ষার্থীদের পানি ও বিস্কিট বিতরণ করছিলেন। ঠিক সেই মুহূর্তেই একটি গুলি লাগে তার মাথায়। মুহূর্তের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ভেসে যায় পুরো স্থান, আর সেখানেই তিনি শহীদ হন। মীর মুগ্ধ ছিলেন বাংলাদেশের একজন স্বনামধন্য ফ্রিল্যান্সার এবং একই সঙ্গে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তার মানবিকতা ও আত্মত্যাগ তাকে চিরস্মরণীয় করে রেখেছে। এরপর রয়েছেন সাইফুল ইসলাম আলিফ। তিনি ছিলেন বাংলাদেশের একজন আইনজীবী। 2024 সালের 26 নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় আটক চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে হওয়া বিক্ষোভ পরবর্তী সহিংসতায় চিন্ময় দাসের অনুসারী ও ইসকন সমর্থকদের হামলায় তিনি নিহত হন। প্রকাশ্য রাস্তায় নির্মমভাবে তাকে হত্যা করা হয়। একজন আইনজীবী হওয়া সত্ত্বেও দুঃখজনকভাবে তার এই হত্যার বিচার আজও বাংলার মাটিতে সম্পন্ন হয়নি। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। এরপর রয়েছেন তোফাজ্জল হোসেন। 2024 সালের 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল চুরির অভিযোগে তাকে আটক করা হয়। পরবর্তীতে কিছু শিক্ষার্থীর নির্মম মারধরে তিনি গুরুতর আহত হন এবং এক পর্যায়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তাকে ভাত খাওয়ানো হয়, এরপর আবারও মারধর করা হয়। তোফাজ্জল হোসেন
ছিলেন একজন আওয়ামী লীগ অনুসারী এবং ছাত্রলীগ কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের হলে এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক ও কঠোর বিচার প্রত্যাশা করি। তেমনি আওয়ামী লীগপন্থী ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত আরেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেন আবরার ফাহাদ। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে বুয়েট ছাত্রলীগের একদল নেতাকর্মী তাকে পিটিয়ে হত্যা করে। এই নৃশংস ঘটনার পর আবরার ফাহাদের বাবা 29 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বিচারিক প্রক্রিয়া শেষে রায়ে 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং 3 জন আসামি পলাতক রয়েছেন। আবরার ফাহাদের অপরাধ ছিল তিনি ভারত বিদ্বেষী কথা বলতেন এবং ফেসবুকে রাজনৈতিক লেখালেখি করতেন। মত প্রকাশের এই স্বাধীনতার কারণেই তাকে প্রাণ দিতে হয়, যা পুরো জাতিকে গভীরভাবে নাড়া দেয়। এরপর রয়েছে দেলোয়ার হোসেন সাইদি। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই। তিনি ছিলেন একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত, প্রভাবশালী বক্তা, রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার বাহিনীর সঙ্গে যুক্ত থেকে পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা ও মানবতা বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে 2013 সালে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1996 সালের সাধারণ নির্বাচনে প্রথমবার এবং 2001 সালের সাধারণ নির্বাচনে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আমলে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়। 2023 সালের 14 আগস্ট কারাবন্দী অবস্থায় তার মৃত্যু হয়। তবে এই মৃত্যুকে ঘিরে বিতর্ক রয়েছে। অনেকের অভিযোগ তাকে তৎকালীন সরকার শেখ হাসিনা পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাবেন। আবার কবে দেখা হবে আমি জানি না, তবে একটা দাবি করে যাব। এরপর আমাদের লিস্টে রয়েছে শিবলি সাদিক হৃদয় হত্যাকাণ্ড। চট্টগ্রামের রাউজান থানার কলেজ ছাত্র হৃদয়কে হত্যা করে তারই পাহাড়ি এলাকার 5 বন্ধু। এক বন্ধুর সঙ্গে সামান্য কথা কাটাকাটি ও পূর্বের ক্ষোভ থেকে পরিকল্পিতভাবে তাকে পাহাড়ে ঘুরতে যাওয়ার প্রলোভন দেখানো হয়। সেখানে নিয়ে গিয়ে হৃদয়কে নির্মমভাবে হত্যা করা হয়। এমনকি তাকে হত্যা করার পর তার মাংস রান্না করে খেয়ে ফেলে তার পাহাড়ি বন্ধুরা, যা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিতর্ক ও ভয়ঙ্কর মন্তব্য ছড়িয়ে পড়ে। অনেকেই তখন বলেছিলেন হাড্ডি কখনো গোস্ত হয় না এবং উপজাতি কখনো বন্ধু হয় না। এই ঘটনাটি আজও বাংলাদেশের ইতিহাসে অন্যতম নৃশংস হত্যাকাণ্ড হিসেবে মানুষের মনে আতঙ্কর হয়ে রয়ে গেছে। এরপর রয়েছে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। চশমাটা ছিল দূরবীন তর্জনী তলোয়ার। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে তিনি নিহত হন। ঘটনাস্থলে বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক লিয়াকত আলী তাকে 4টি গুলি করে। পরে তার মৃত্যু নিশ্চিত করতে তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস আরো 2টি গুলি চালায়। তদন্তে উঠে আসে মেজর সিনহা ওসি প্রদীপ কুমার দাসের একাধিক অপকর্ম সম্পর্কে জেনে গিয়েছিলেন। এসব তথ্য প্রকাশ পেলে নিজের পেশাগত জীবন ও ক্ষমতার অপব্যবহার ফাঁস হয়ে যেতে পারে, এই আশঙ্কা থেকেই পরিকল্পিতভাবে মেজর সিনহাকে হত্যার ছক কষা হয়। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই হত্যাকাণ্ডের দায়ে লিয়াকত আলী ও ওসি প্রদীপ কুমার দাসকে মৃত্যুদণ্ড প্রদান করে। এছাড়াও বাংলাদেশে এমন আরো অনেক হত্যাকাণ্ড কিংবা সাহসী মানুষ আছেন যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। সবার প্রতি সম্মান প্রদর্শন করে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।